মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কণ্ঠশিল্পী নোমান আসমিন। নোমান ভাই, আমরা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজও আমাদের সাংস্কৃতিক অঙ্গ নিয়ে কথা বলতে চাই। অনেকের কথা আপনি বলেছেন, অনেক প্রতিক্রিয়া আমি পেয়েছি। কার থেকে শুরু করবেন আজ? আমার এক অত্যন্ত স্নেহের ছোট ভাই আবুল আলা মাসুম, গীতিকার, সুরকার, যার কথা আমি গত প্রোগ্রামে বলছি, সে আমার এটার লিঙ্কটা তার ফেসবুক পেজে দিয়া সে লিস্ট করছে কতজনের নাম আমি বলছি। আচ্ছা, নামগুলো যখন সে লিস্ট করছে 66টা নাম দেখে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি ন্যাচারাল যে এতগুলো নাম কিভাবে আসলো। তো তখন আমি বুঝলাম যে একটা জিনিস, যে আমাদের এই অঙ্গনটা, অথচ আমি কিন্তু এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের আপনার স্ক্র্যাচ করে শুরু করিনি, এখনো আপনার জাস্ট মাত্র শুরু করছি। 66 জন আমাদের একটা অনুষ্ঠানে, তাতে বোঝা যাচ্ছে যে আমাদের এটা কত এনরিচড, আমাদের এটা কত ব্যাপক, আমাদের কর্মকাণ্ড, আমাদের কত লোকজন। এখানে একটা কথা আছে, এটা যে আপনার সামনে মননের ব্যাপারটা, শিল্প সংস্কৃতি এবং সাইমুমের পরিচালক হিসাবে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের পরিচালক হিসাবে সাউথ এশিয়ান হেরিটেজই বলেন, আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি প্রতিদিন কারো না কারোর সাথে কথা বলছেন সাংস্কৃতিক বিকাশের জন্য, এমনকি তার নিজের বিকাশের জন্য, এমনকি তার পারিবারিক সামাজিক বিষয় নিয়েও আপনি কথা বলেন। এই যে গুড অর্গানাইজার, আপনার যে জনসংযোগ, এইটা একটা বড় কারণ। আল্লাহ রহমত। তো যে ব্যক্তিরা নাম সবার আগে বলতে চাই সেটা হলো মরহুম সিদ্দিক জামাল ভাই। অনেকেই জানেন না যে সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রথম যে ক্যাসেটটা বের হয়, প্রতীতি এক, আচ্ছা, এটার প্রযোজনা ছিল বাংলাদেশ ইসলামিক সেন্টার। এবং এই বাংলাদেশ ইসলামিক সেন্টারের যে আপনার অডিও ভিজুয়াল ডিপার্টমেন্টটা, ওটা দায়িত্বে ছিলেন সিদ্দিক জামাল ভাই। ওকে। তো শুধু সিদ্দিক জামাল ভাই নন, বাংলাদেশ ইসলামিক সেন্টারের তৎকালীন পরিচালক মরহুম অধ্যাপক নাজির আহমেদ ভাই, তার পৃষ্ঠপোষকতা ছিল চরম। উনি অত্যন্ত প্রচন্ড একজন পাণ্ডিত্য সম্পন্ন লোক, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং ইসলামী খুব দৃঢ় ও মজবুত আস্তে আস্তে কথা বলতেন, খুব বেশি কথা বলতেন না, কিন্তু যা বলতেন গোছানো। কিন্তু এই সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে ওনার যে পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ ইসলামিক সেন্টারের মাধ্যমে বাংলা সাহিত্য পরিষদ, তারপরে আপনার যে সিদ্দিক জামাল ভাইয়ের মাধ্যমে ইসলাম আপনার অডিও ভিজুয়াল তরুণদের ব্যাপারে তার যেটা দরদ ছিল, অ্যাবসলিউটলি ভীষণ ভালোবাসা। হ্যাঁ, তো এই নাজির ভাই এবং সিদ্দিক জামাল ভাই, সিদ্দিক জামাল ভাই, আমরা এই সাইমুমের আমরা সবাই এই বিআইসি বলতাম, আমরা বাংলাদেশ ইসলামিক সেন্টার, এলিফ্যান্ট রোডে একটা অফিস ছিল। তো সেখানে আমি অনেক আগে থেকে যাইতাম। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি তখন সেখানে একটা বিভিন্ন রকম অনুষ্ঠান হইতো, বিতর্ক অনুষ্ঠান ছিল। সেখানে একটা বিতর্ক অনুষ্ঠানে আমি সেকেন্ড হয়েছিলাম, যে ফার্স্ট হয়েছিল, এখনো তার সাথে আমার বন্ধুত্ব আছে, ডাক্তার আব্দুল মুকিদ। উনি ফার্স্ট হয়েছিল? হ্যাঁ, ও ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, তো সেখান থেকে আমার বিএসসিতে আসা যাওয়া। তো পরবর্তীতে সেই বিএসসিতে আমাদের আপনার গানের প্র্যাকটিস হতো। সেখানে মল্লিক ভাইয়ের পরিচালনায় আমি, মরহুম কাশেম ভাই, তারপরে তাফাজ্জল ভাই, এরপরে ডাক্তার সিরাজ ভাই, তারপরে ইঞ্জিনিয়ার সিদ্দিক ভাই, তারপরে আক্তার ভাই, কামরুল ইসলাম হুমায়ুন, গীতিকার, সুরকার, শিল্পী। তো আমরা যারা সাইমের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, তারপরে রাশিদুল হাসান ভাই, পরবর্তীতে মানসুররাও এখানে আসতো, তারেক মনোয়ার, মৌলানা তারেক মনোয়ার, তার ছোট ভাই আকরাম মুজাহিদ, আমরা সবাই ওখানে আসতাম। এবং আমার একটা ঘটনা খুব মনে পড়ে, আমরা রমজানে আমাদের একটা ক্যাসেট বের হতো। হ্যাঁ, আচ্ছা। তো সিস্টেমটা ছিল যে সব নতুন গান হবে। আচ্ছা। তো গান লেখার একটা ক্লাস হইতো আমাদের। ক্লাসটা কখন হইতো? ফজরের পরে। আচ্ছা। রমজান মাসে সেরি করে ফজর পরে সবাই বিএসসিতে চলে আসতাম। সেখানে আমাদের 9টার মধ্যে ক্লাস শেষ। আচ্ছা। তারপর যার যার কারো আমরা কাজে বা আমরা তো তখন পড়াশোনা করি,
2 ঘন্টা এখন আমাদের ক্লাস হতো। তো সিস্টেমটা ছিল এরকম, মৌলিক ভাই আমাদেরকে গ্রুপ করে দিতেন, দুইজন করে গ্রুপ করে দিতেন, যে প্রত্যেকটা গ্রুপে তোমরা 2 লাইন করে লিখে নিয়ে আসো। আচ্ছা, হ্যাঁ, ও ভাই, এটা জয়েন্ট ভেঞ্চার। হ্যাঁ। আচ্ছা, সবাই মিলে তো লিখা। আমরা সবাই মিলে 2 লাইন করে লিখে নিয়ে আসতাম এবং সুর সহ। আচ্ছা, এরপরে আমরা প্রেস করতাম। তো এই সবার লেখাগুলোকে সমন্বয় করে একটা ফাইনাল 2 লাইন হতো। প্রতিদিন একটা করে গান রেডি হতো এবং আমাদের গানের কথা এবং সুর ছিল সম্মিলিত। আচ্ছা, এটা তো সুন্দর। এবং এন্ড অফ দ্য মান্থ গিয়ে আমাদের রমজানের কাছে আমরা একটা ক্যাসেট বের করতাম। আচ্ছা, তো তারপরে আপনার এই খোলাফায়ে রাশেদার উপরে আমাদের একটা আপনার কনফারেন্স সেমিনার মতো হয়েছিল। আচ্ছা, কথা মাঝখানে একটা গান তো হবে, আগে একটা গান তো হবে। ওই সময় কোন একটা গান? হ্যাঁ, আমার তো এখন হঠাৎ করে আমি আপনার খোলাফায়ে রাশেদার একটা গান বলি। প্রত্যেক খলিফাকে নিয়ে একটা গান হয়েছে। আচ্ছা, আচ্ছা, আবু বকর, ওসমান, ওমর, যেমন হযরত উসমানকে নিয়ে যেটা গানটা হয়েছিল, জিন্নুরাইন তিনি সম্পদে সম্ভারে, সে সময় সকলের সেরা ছিলেন, তবু দিন কায়েমের তরে। এই যে মৌলিক ভাই একটা অসাধারণ সিস্টেম ছিল, যে আমরা সেহরির পরে ফজর পড়া সবাই আমরা বিআইসিতে চলে আসতাম, বাংলাদেশ ইসলামিক সেন্টার, এলিফ্যান্ট রোডে। সেখানে 2 ঘন্টা আমাদের গানের ক্লাস হতো, গান লেখার এবং সুর দেওয়ার। এবং এই যে বলছিলাম, যেটা গ্রুপে করে আমরা সবাই প্রত্যেকে 2 লাইন নিয়ে আসতাম, ওইটাকে জগা খিচুড়ি করে ফাইনাল 2 লাইন হতো, মিক্স করে। একদিনে একটা করে গান। কি এবং সেই গানগুলো আমাদের ক্যাসেট হতো। তো এই যে বিআইসির যে পৃষ্ঠপোষকতা, আমাদের সেখানে সমস্ত সাপোর্ট ব্যাপার, যেটা বলতেছিলাম যে আপনার খোলাফায়ে রাশেদের উপর একটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সেখানে প্রত্যেক সাহাবী যে 4 খলিফা তাদের নামে নামে গান হইল এবং সেগুলো ওখানে রাখা হইতো। একটা ঘটনা ছিল, সেটা হলো ওই সময় তারেক সাইমুমের সেক্রেটারি, আমি পরিচালক। তারেক এবং মুজাহিদ, তারেক মানে মৌলানা তারেক মনোয়ার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসাথে, যেটা আমি আগে বলছি যে আমি পরিচালক, তারেক সেক্রেটারি, আবার 1 বছর পরের বছর তারেক পরিচালক, আমি সেক্রেটারি, আবার তারপরে বছর আমাদের খুব অল্টারনেটিভ হয়েছে। তারেক খুব মানে কি বলে এটাকে, ফিজিক্যালি খুব স্ট্রং ছিল একজন ব্যক্তি, গুড বডি। হ্যাঁ, আর আল্লাহ ছাড়া তার মধ্যে কারো ব্যাপারে কারো ভয় নাই, তার খুব নির্ভীক একটা লোক। হ্যাঁ, তো তারেক আর মুজাহিদ রিক্সা করে আসতেছে, রমনা পার্কের পাশে দিয়ে যখন আসতেছে, খেয়াল করেন খুব ভোরবেলা, তখন হঠাৎ তারা ছিনতাইকারী কবলে পড়ল। ও মাই গড! 2 জন ছিনতাইকারী তাদেরকে ছুরি দিয়ে আক্রমণ করলো। ছুরি দিয়ে আক্রমণ করে একজন তো তারেকের পেটে চড়ি মারছে, পেট কেটে একটু ভুঁড়ি বেড়ে গেছে। ও মাই গড! তারেকের কথা চিন্তা করেন, সে ওই অবস্থায় পেটটা ধরে দাবড়াইছে পিছনে, এই ছিনতাইকারীর পিছনে। এই ছিনতাইকারীকে পাল্টা ধাওয়া করে তাকে কিছু উত্তম মধ্যম দিয়া, এরপরে এই সে আপনার আহত অবস্থায় আমাদের প্রোগ্রামে আসছে। তার প্রোগ্রাম মিস করে নাই। সেখান থেকে সাথে আমরা তাকে হাসপাতালে পাঠালাম, পরে স্টিচ দিতে হয়েছে, সেলাই করতে হয়েছে এখানে। কিন্তু কতখানি সাহসী এবং অকুদ্ধ একটা লোক সে, সিরিয়াস। হ্যাঁ, এরপরে অনুষ্ঠানে চলে গেছে সাইমুমের প্রোগ্রামের জন্য। তো সাইমুমের কারণে রক্ত অনেককে দিতে চায়। গত প্রোগ্রামে বলছিলাম তাহজ্জুল ভাই, ওনার পা চলে গেল, এবং মুজাহিদ, সালমান তাদের রক্ত দিচ্ছে। তো এইভাবে সিদ্দিক জামাল ভাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, পরবর্তীতে উনি আলমানার ভিডিও সেন্টার করলেন, যেখানে আক্তার ভাই ওনার সাথে কাজ করতেন। তো এই অডিও ভিজুয়াল এবং মিডিয়া সাইডে পৃষ্ঠপোষকতা করা, রেকর্ড করা, এগুলোকে পাবলিসাইজ করা, সিদ্দিক জামাল ভাইয়ের অবদান ইসলামী সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনকে অগ্রসর করে নেওয়ার ব্যাপারে এটা তুলনার বাইরে, বিশাল ব্যাপক। আল্লাহ ওনাকে জান্নাত বিশেষত এই যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জি জি, একজন শিল্পীকে মানে ক্যাসেট না বেরোইলে, বই না বেরোইলে, যেমন আমরা লেখক একটা স্বীকৃতি আসে না, সারা জীবন লেখলেও বই কয়টা, বই নাই মানে ধরে নেওয়া, সেটাই মাঝে মাঝে লেখে। তো এই যে শিল্পীদের একটা লাইনে ফেলে দেওয়া, তাকে একটা মানে নিয়ে আসা, একটা তার প্রচার প্রপাগান্ডা, এটা সালমুমের প্রথম কয়েকটা ক্যাসেট বিআইসির পক্ষ থেকে প্রযোজনার মাধ্যমে, এবং এটা সমস্ত সার্বিক সবকিছু
আরেকটা ব্যক্তির নাম বলা দরকার সেখানে, যখন আমি রেকর্ড আসলাম, সেটা হলো রিদম রেকর্ডিং স্টুডিও রইস ভাই। আচ্ছা, ওনার সাথে আমার পরিচয় নেই। আমাদের এই সাইমুমের গানগুলো কিন্তু রেকর্ড হয়েছে রিদম রেকর্ডিং স্টুডিওতে, এটা নয়াপল্টনে, আচ্ছা, সেগুন বাগিচা নয়াপল্টনের ওই এলাকায়। নয়াপল্টনে যতটুকু মনে পড়ে আমার, আমরা অনেক রাত পর্যন্ত সেখানে প্রোগ্রাম করতাম। রইস ভাই ইজ অ্যান আনবিলিভেবল ম্যান। মানে সে কিরকম জিনিস, মানে শুধু এই কাজে ভালো না, না, দিস ইজ সংস্কৃতির মানুষ? স্টুডিও, উনি স্টুডিওটা ওনার ছিল, আচ্ছা, এটা উনি স্টুডিওর মালিক। ওনার স্টুডিওতে আমরা যেতাম, কিন্তু উনি যে সিনসিয়ারিটি দিয়ে ভেবে আপন করে নিয়েছেন আমাদেরকে, উনি যেরকম আপনার সিনসিয়ারলি আমাদের সবকিছু, যত রাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম, উনি কোনো মাইন্ড করে নাই, যত দীর্ঘক্ষণ পর্যন্ত। এবং ওখানে আমরা মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার জন্য তারপরে রুম ছিল সেখানে, আমাদেরকে যেভাবে দেখাশোনা করছেন, আমাদেরকে যেভাবে তদারক করছেন, আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। রইস ভাইয়ের এই সাইমুমের ক্যাসেটগুলোর প্রোডাকশনের ব্যাপারে, শুধু সাইমুম না, ইসলামী সাংস্কৃতিক সাহিত্য সাথী অঙ্গের অনেকগুলো ক্যাসেটের প্রোডাকশন হয়েছে রিদম রেকর্ডিং স্টুডিও। আসলে এই দেখেন, এই জিনিসগুলো আলোচনায় আসে না, সেটাই, এবং এইটা কিন্তু বিরাট বড় জিনিস, এটা যে কারো পক্ষে সম্ভব না। সেটাই, এটা একটা ভালো মন লাগে, একটা অভিভাবকত্ব লাগে, একটা আন্তরিকতা যে থাকে, এই যে একটা ফিলিংস থাকে, এবং একটা বড় মন লাগে। অ্যাবসলিউটলি। অনেক ফিলিংস থাকার পরেও আপনি অন্যকে অ্যাকোমোডেট করতে পারছেন না, সেটাই এরকম হয় আমাদের ক্ষেত্রে। কিন্তু সবাইকে যে সুযোগ করে দেয়া, এই লোকটা দীর্ঘদিন ইসলামী সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের সেবা দিয়ে গেছে। আরেকজন ব্যক্তির নাম আমার খুব মনে পড়ে, সেটা হলো কবি গোলাম মোহাম্মদ। একটা অসাধারণ শৈল্পিক প্রতিভা সম্পন্ন লোক, গীতিকার, সুরকার, শিল্পী, কবি, আবৃত্তিকার এবং একজন অঙ্কন শিল্পী হিসেবে অনেকে কতগুলো জানি না, কিন্তু হি ওয়াজ অ্যান আনবিলিভেবলি ট্যালেন্টেড আর্টিস্ট। এই শিশুদের জন্য, শিশুদেরকে আঁকা শেখানোর জন্য ওনার বেশ কয়েকটা, প্রায় 5টা না 6টা বই আছে, শিশুদেরকে কিভাবে আঁকা, মানে এই অঙ্কন শিখে না কি একটা নাম। আচ্ছা, এইটার সাথে আমি পরিচিত না। আর ক্যালিওগ্রাফি, ওনার ক্যালিওগ্রাফি যদি আপনি দেখতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আনবিলিভেবল। আরবি বাংলা দুটাতেই ক্যালিগ্রাফি। ওনার আঁকা প্রচ্ছদ, বইয়ের প্রচ্ছদ দেখেছি অনেক, মানে একটা শৈল্পিক প্রতিভার ডিপো ছিলেন, কিন্তু এক ভীষণ লাজুক প্রকৃতির লোক, খুব সাদামাটা সিম্পল ছিলেন। সাদামাটা সিম্পল। উনি ওই আমাদের বাসার পাশে একটা মেস ছিল, সেখানে মল্লিক ভাই সহ থাকতেন। কত রাত আমরা গল্প করে একসাথে কাটাইছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন, আমার থেকে কয়েক বছরের বড়, তো অত্যন্ত লাজুক প্রকৃতির, এবং যেটাকে কি বলে আত্মপ্রচার বিমুখ, একেবারে প্রচার বিমুখ, মানে প্রচারের জিনিস উনি জানতেই মনে হয়, এবং প্রচন্ড আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ব্যক্তি। আর আমার মনে আছে ওনার একটা গান, আমার আজকে ওনার স্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল, ওনার স্ত্রীর ভাই আমাদের মরহুম আতাউর রহমান, যিনি দীর্ঘদিন আব্বার রাইট হ্যান্ড ম্যান ছিলেন। আতা ভাই আমাদের বাসায় থাকতেন, মানে বাসা মানে কি আমাদের বাসার পাশে, এবং উনি আব্বার, অনেকে মনে করতেন উনি আব্বার ছেলে। ভেরি হ্যান্ডসাম লুকিং, আপনি আতা ভাইকে দেখছিলেন? ভেরি হ্যান্ডসাম, এবং তার অ্যাটিটিউডটা এরকম ছিল যে বাড়িওয়ালা, হ্যাঁ, সে সবাইকে আমাদের ওনাকে আমরা 6 ভাই সম্মিলিতভাবে ওনাকে 7ম ভাইয়ের মর্যাদা দিছি। দেওয়ার মতো, এবং আব্বা আম্মা ওনাকে সন্তানের মতো দেখতেন। উনি আমাদের যে বড় বাড়িটা, 8তলা বাড়ি, যখন ইসলামী ব্যাংকের ঋণ নিয়ে বানানো হয়েছে, পুরো বাড়িটা উনি তাদের সম্পূর্ণ কন্ট্রাক্টর সুপারভিশন, পুরো বাড়িটা উনি বানাই দিয়েছে, এভরিথিং উনি করছে। তো আতাউর ভাইয়ের মারা যাওয়ার পরে ওনার ছোট ভাই আজাদ এখন আমাদের বাড়ির ম্যানেজার। তো আমি আজকে আজাদকে বললাম যে, আজাদ, গোলাম মোহাম্মদ ভাই সম্পর্কে আমাদের জানা দরকার, তোমার বোনের স্বামী, তো তুমি তোমার বোনকে বলো আমাকে একটু ফোন করতে। তো এই গোলাম মোহাম্মদ ভাই স্ত্রী শাহিন আক্তার মধু, সে আমাকে একটু আগে ফোন করছিল, আমি এখানে আপনার সেখানে আসতে আসতে টেলিফোনে কথা হচ্ছিল। তো সে আমাকে বললো যে অনেক চেষ্টা করার পরেও ওনার অনেক কাজ হারায় গেছে, পাণ্ডুলিপি হারায় গেছে। তারপরেও ওনার
কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে, গীতি সমগ্র প্রকাশিত হয়েছে, ওনার 5টা কবিতার বই আছে, কিন্তু এগুলোকে পুনঃপ্রকাশ করা হচ্ছে না। প্লাস হলো এগুলাকে প্রচার, এই যেমন আপনি আলোচনা করছেন, আমাদের দুর্ভাগ্য, আমাদের অনেক মেধাবীদের আমরা হারিয়ে ফেলছি, বিকজ এদের কেউ আলোচনায় নিয়ে আসে না। এর চেয়ে অনেক অনেক নিচু মানের অতি অল্প জ্ঞানের লোকদের বাম গরানা বা অন্যান্য লাইনের লোকেরা কি ফলো করে প্রচার করে, এরা সাববডি বানাইয়া ফেলে। অথচ আমাদের এই যে মেধাবী মননশীল চিন্তাশীল মানুষগুলোকে আমরা তুলে ধরছি না, যথার্থভাবে তুলে ধরা হচ্ছে না, বিদায় এক ধরনের হারিয়ে যাচ্ছে। আর কবি গোলাম মোহাম্মদ আজ থেকে প্রায় 23 বছর আগে মারা গেলেন। 2022 সালের আগস্টে প্রচন্ড অসুস্থ ভোগ করে উনি, যেটাকে বলতে পারেন ধুকে থেকে মারা যায়। আত্মসম্মান বোধ থাকার কারণে উনি কখনো কারোর কাছে বলেনি যে ওনার চিকিৎসার জন্য যথার্থ টাকা পয়সার অভাব। তো উনি খুব নিজের ব্যাপারে খুব অবহেলা করতেন, যেটা নাকি কবি, আপনি নিজে একজন কবি সাহিত্যিক হিসেবে জানেন যে আমাদের কবি নজরুল ব্যাপারে আমরা জানি, আমরা কবি মতিউর রহমান মল্লিককেও দেখছি অবস্থা, আমরা কবি আসাদ বিন হাফিজকেও দেখছি অবস্থা, নিজের যত্ন নেয় না। তবে এটা যুগ বদলাইছে, এখন আমাদের কবিদের এটা বোঝা উচিত। হ্যাঁ, যে তবে আমি যেটা মনে করি নিজের স্বাস্থ্য, আসলে সাইদ ভাই আমি একটু ভিন্ন ভাবে মনে করি। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে, আমাদের একটা প্রপার একটা ফাউন্ডেশন হওয়া দরকার, আমাদের প্রপার একটা সিস্টেম হওয়া দরকার, যেখানে এই যারা ইসলামী সাহিত্য সংস্কৃতির চর্চা করেন এই প্রতিভাগুলোকে দেখাশোনা করার আমাদের একটা দায়িত্ব আছে। অবশ্যই অবশ্যই এই দায়িত্বটা কে নেবে সেটা একটা বিষয়। এটা আপনি রাইট মানুষ, কারণ আপনাকে বলি, আপনি যেভাবে সংযোগ রাখেন, এই যে এই কাজটা 3-5 জন স্টাফ দিয়ে হবে না। তারপরে হলো আপনি যে দরদ দিয়ে এদের দেখেন এবং এদের জানেন কে কোথা থেকে আসছে, কতটুকুন তার নিড, অর্থনৈতিক নিড থেকে পারিবারিক নিড থেকে শুরু করে আপনি জানেন। আপনার মতো একজন লোক যদি এই ধরনের একটা ফাউন্ডেশনের আয়োজন করেন তাহলে আমরা সহযোগিতা করব, এবং আরো যারা আমাদের বন্ধু বান্ধব, ফাইন্যান্স কোনো ম্যাটার হবে না। আচ্ছা ঠিক আছে, বহু লোক কিন্তু সাপোর্ট। সাইদ ভাই আমি কিন্তু আপনাকে ধরবো এই ব্যাপারে, আপনি যে একটা কথা বলছেন ফাইন্যান্স কোনো ম্যাটার করে না।